না। ব্যাপারটা কি মহারাজ? কোনো গুরুতর কিছু মনে হচ্ছে? গুরুতর তো বটেই। ঠিক সময়ে খাজনার অর্থ নবাবের কাছে পাঠানো হয়নি। ও বাবা, এবার তো তাহলে মনে হয় অনর্থ হয়ে যাবে। না 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 না, কিচ্ছু হবে না। মিছিমিছি গোপালের কথায় মাথা খারাপ করবেন না তো মহারাজ। খারাপ কি বলছেন মন্ত্রী মশাই? হ্যাঁ, মহারাজের তো মাথা একেবারে হেঁট হয়ে যাবে। বললেই হলো। তাহলে আর আমি কি করতে আছি? ভেতরে ভেতরে যা বন্দোবস্ত করার সব করে ফেলেছি। সে যাই হোক, যথা সময়ে যথা পরিমাণ অর্থ রাজকোষে জমা হয়ে যাওয়ার কথা ছিল, সেটা তো মানবে। সেটা যখন হয়নি তখন মন্ত্রী মশাইকে সেটা করতে হবে। মন্ত্রী মশাই কি অতটা দায়িত্ব জ্ঞানহীন? কিভাবে কি করতে হবে উনি নিশ্চয়ই কিছু ভেবে রেখেছেন। তাহলেই তো আসল অনর্থ হবে। দেখেছেন তো মহারাজ, দেখেছেন সব কাজে এই গোপাল কেমন আগে থেকে ভাঙচি কেটে দেয়। না না গোপাল, তোমাকে কিন্তু এবার একটু সংযত হতে হবে। যেটা যার কাজ সেটা তাকে করতে দিতে হবে। আমি আর কি বলেছি মহারাজ, আমি তো শুধু বলছি অনর্থ হয়ে যাবে। এক ডাকেই সাড়া দিয়েছিস তাহলে? কিছু বলেন মন্ত্রী মশাই, আপনার ডাক শোনার জন্য তো আমরা একেবারে হাঁকুপাকু করি। সে যাই কর কর, তবে শোন, এবার সত্যি সত্যি খাজনা আদায়ের ব্যবস্থা করতে হবে। হবে হবে তো অনেক দিন থেকেই করছেন মন্ত্রী মশাই, কিন্তু আদায় করছেন না কেন? সাধে কি আর আহাম্মক বলি? কিছুদিন আগেই ভয় দেখিয়ে চাষিদের ফসলের ভাগ নিয়ে মহারাজের আর তার সঙ্গে নিজেরও শস্য ভান্ডার ভরেছি। আর পরে পরেই যদি খাজনা আদায় করি তাহলে লোকজন বেঁকে বসবে, সেটুকু বোঝারও মুরদ নেই তোমাদের? বুঝেছি মন্ত্রী মশাই, তাহলে অনর্থ হয়ে যাবে। এখানেও অনর্থ। ওহ, এই অনর্থ কি আমার পিছু ছাড়বে না? কিন্তু আপনি যে কি কল খাটিয়েছেন সেটা তো বললেন না। আর এখনই বা খাজনা আদায়ের জন্য এত উঠে পড়ে লাগলেন কেন? উজিরকে মোটা রকম উৎকোচ দিয়ে নবাবের দিকের ব্যাপারটা সামলে দিলেও এদিকে মহারাজ এবার যা উঠে পড়ে লেগেছেন তাতে আর দেরি করা যাবে না। তাহলে বলুন আমাদেরকে কি করতে হবে? আমরা একেবারে কোমর বেঁধে লেগে পড়ছি। সব বলে দিচ্ছি, সেই জন্যই তো তোদের ডেকেছি। দাঁড়া, ভালো করে পুরো ব্যাপারটা মাথায় সাজিয়ে নি। তুমি যে মাথার মধ্যে কি সাজাচ্ছ কে জানে, তবে যেমন যা সাজিয়েছ সেখান থেকে বলো দেখি রাজকোষের অবস্থা কেমন। হিসেব একেবারে পরিষ্কার মহারাজ। এই যে এই যে দেখুন, আয় ব্যয় সমান সমান, মোটেই উদ্বৃত্ত নেই। সে কি, তবে নবাবের রাজস্বের কি হবে? সে নিয়ে ভাববেন না, সে অর্থ ঠিক সরানো আছে। বললে হবে, মন্ত্রী মশাইয়ের কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, সরানোর ব্যাপারে মন্ত্রী মশাই বরাবরই সিদ্ধহস্ত, সে তো জানাই আছে। এই সময়ে আমাদের মন্ত্রী মশাইয়ের ওপরেই ভরসা রাখতে হবে। ঠিক তাই, বৈদ্য ঠিক বলেছে। তবু শোনা কথায় বিশ্বাস না করে নিজে গিয়ে দেখে নিন মহারাজ, না হলে অনর্থ হয়ে যাবে যে। অনর্থ হোক না হোক, অর্থ ঠিকঠাক সময় মুর্শিদাবাদে পৌঁছয়নি, তার কি হবে? এ কি, নবাব বাহাদুর যে! হ্যাঁ, একেবারে সশরীরে হাজির হয়ে গেছেন। মরেছে, একটা হুলস্থুল হবে বলে মনে হচ্ছে। কি হলো, ভূত দেখার মতন করে দেখছো যে? কিন্তু আপনি তো ভূত নন, আপনি তো অদ্ভুত। তুমি চুপ করো, এখানে এখন কাজের কথা হচ্ছে। কি কাজের কথা নবাব বাহাদুর? সেটা শুনলে আপনার মাথায় নির্ঘাত বাজ পড়বে মহারাজ। কথা তো অনেক আছে, তবে সবার আগে বলো দেখি, খাজনা আদায়ের জন্য তুমি ঠিক কি কি ব্যবস্থা করেছো? বলো মন্ত্রী। হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন তাহলে মহারাজ। আমি বলবো? না মানে আপনার মুখের ওপরে আমি আর কি বলবো মহারাজ? এটা তো বেশ ভালো খেলা ধরেছো দেখছি। এ বলে ও বলবে, ও বলে এ বলবে। এটাকে আমরা বলি ওই বলা বলা খেলা। আপনারাও খেলতে পারেন, আপনি আর নবাব বাহাদুর। ও, গোপালের ফুর্তি যেন আর ধরে না। তবে কান খুলে শুনে রাখো কৃষ্ণচন্দ্র, রাজস্ব আদায় না করে আমি এখান থেকে নড়ছি না, আর তোমাকেও ছাড়ছি না। কিচ্ছু চিন্তা করবেন না নবাব বাহাদুর, কালই ঢেঁড়া পিটিয়ে সবাইকে খাজনা জমা দেওয়ার কথা বলছি আমি। করব করে কাল বিলম্ব না করে আজ ঘোষণা আর কাল আদায় করো, তা না হলে সব দায় তোমার ঘাড়ে চাপবে। বেশ বেশ বেশ, তাই হবে তাই হবে। গতি প্রকৃতির যা বুঝছি তাতে নবাব এখানেই কদিন গ্যাঁট হয়ে বসবে, আর হিসেব বুঝে তারপর মুর্শিদাবাদে ফিরবে। সাথে কি বলি, অনর্থ হয়ে যাবে।
শোনো শোনো শোনো, নিজের নিজের খাজনা হিসেব করে অবিলম্বে মন্ত্রী মশাইয়ের কাছে জমা দিতে হবে। আর এই কথাও যেন খেয়াল থাকে যে এখনই খাজনা না দিলে দ্বিগুণ সুদ পড়বে। শোনো শোনো শোনো, এটা কিন্তু খুব চাপের ব্যাপার হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাই, কি আর বলবো, দিনের পর দিন এই চাপ তো বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে। কিন্তু ওই তাই বলে খাজনা না দিয়ে চুপ করে বসেও তো থাকা যায় না। তাহলে আর কি, বাজনা বাজিয়ে চলো, খাজনা দিতে যাই সবাই। তাই 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 খাজনা দিতে যাই। ওই দেখো, আমরা মরছি আমাদের জ্বালায়, আর গোপাল দাদার কেমন ফুর্তি মনে। ফুর্তি নয় ভাই, এটা তো খাজনা দিতে যাওয়ার গান, তাই একটু গেয়ে দিলাম। কিন্তু এদিকে যে আমরা গেলাম। সে যাই হোক, চলো, যেমন হুকুম তেমনই তো করতে হবে। খাজনা যখন দিতেই হবে তখন আর দেরি করে লাভ কি? খাজনা দিলেও জ্বালা, না দিলেও জ্বালা, তবেতেই অনর্থ হবে। কি বুঝছিস ঘটা? জমায়েত তো ভালোই হচ্ছে। আজ শুধু রাজকোষ ভরবে না, মন্ত্রী মশাইয়ের ট্যাঁকও ভরবে মনে হচ্ছে। সে তো ভরবেই, আর তার কায়দাটাও তো তোদের জানা আছে। তার জানবো না? আমরাই তো আপনার ডান হাত আর বাঁ হাত। আমাদের কি করতে হবে সেটা ঠিক মনে আছে। তাহলে একে একে সবাই চলে এসো, বিলম্ব করে আর লাভ কি? এই যে আমারটা গুনে নিন মন্ত্রী মশাই, 10টা মোহর আছে কিন্তু। ঠিক আছে ঠিক আছে, গুনে দেখছি। এই যা যা পড়ে গেল। ওরে বটা ঘটা, দে দেখি, কুড়িয়ে দে। এই তো হাতের কাছেই আছে। করিয়ে আর কোথায় যাবে? না না, মোহর কটা একবার মাথায় ঠেকিয়ে নি। কুড়িয়ে নেওয়া মোহর কি আর এমনি এমনি রেখে দেওয়া যায়? তাহলে যে পাপ হয়। কই, দে দে দেখি, দে গুনে দেখি। এই তো গুনে গুনে 8টা। সে কি, আমি তো 10টা গুনে গুনে এনেছিলাম, কমে গেল কি করে? তুমি গুনলে তো হবে না। এই তো আমি গুনতেই ধরা পড়ে গেল। বেশ বেশ, ওটা যা হয়েছে হয়েছে, আমারটা গুনে দেখুন। এই যে 15টা মোহর দিলাম। এই যা, আবার পড়ে গেল। তাতে কি হয়েছে? আমরা তো আছি। হ্যাঁ, এই নিন মন্ত্রী মশাই। 1টা 2টো 3টে 12টা 13টা। এই যা, আরে আর কোথায়? আরে আর 2টো কোথায়? আবার 2টো মোহর কম। খুঁজে দেখুন না, নিচে কোথাও পড়ে আছে কিনা। খাজনা আদায় বন্ধ করে ওই করি আর কি। আমার কি আর কোনো কাজকর্ম নেই নাকি? আপনাকেও বলি মন্ত্রী মশাই, বারবার এরকম গুনতে গিয়ে মোহর পড়েই বা যাচ্ছে কেন? এটা আমার মুদ্রা দো, হাতটা ভালো করে মুঠো হয় না, এতে আমার আর কি করার আছে? কই আর কাদের খাজনা দেওয়ার আছে? চটপট দিয়ে যাও দেখি। গন্ডগোল তো কিছু একটা হচ্ছে, সেটাই ধরতে হবে, আর সেটা ধরতে পারে একজনই। তখন থেকে লক্ষ্য করছি তুমি আমার উপর নজর রাখছো। বলছি ব্যাপারটা কি বলো তো? বাড়ি কাজে কোনো গাফিলতি হচ্ছে কিনা দেখতে হবে না? নিজে তো কুটোটি ভেঙে দুটো করো না, আরে কাজের সময় ফোড়ন কাটা হচ্ছে। কি আর করি বলো, আমাকে তো সবটা দেখতেই হবে, না হলে যে অনর্থ হয়ে যাবে। অনর্থ যা করার সে তো মন্ত্রী মশাই করছেনই। তাই নাকি? কিরকম শুনি? গুনে গুনে মোহর দিলেও ফেলে ছড়িয়ে দিয়ে আবার গুনতে গিয়ে গন্ডগোল পাকাচ্ছে। হিসাব মেলাতে গিয়ে আমাদেরই খেসারত দিতে হচ্ছে। গোপাল দাদা, কিছু একটা করো, এটা তো দিনে ডাকাতি হচ্ছে গো। হ্যাঁ, আমি তো জানতামই যে এরকমই হবে। তাহলে এখন কি হবে? এখন যে অবস্থা, তাতে অনর্থ আটকাতে গেলেও অনর্থই করতে হবে। সেটা আবার কিরকম? সবটাই তো কেমন মাথার ওপর দিয়ে চলে গেল। এই শোনো, তোমার কথায় কথায় অনর্থ হয়ে যাবে, এই মুদ্রা দোষটা কিন্তু অসহ্য হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমিও তো সেটাই চাই, তবেই তো কাজের কাজ হবে, আর তার জন্যে আমাকে একটু নড়াচড়া করতে হবে। ছাত্র নাম অধ্যয়নং তপ, এটি একটি সংস্কৃত ভাষা, যার অর্থ হচ্ছে ছাত্রের তপস্যা হচ্ছে পড়াশোনা করা। তপস্যা করতে করতে যে
আমাদের একশো অবস্থা হয়ে যাচ্ছে পণ্ডিত মশাই। আমাদের কি সারা জীবন এখানে এভাবেই তপস্য করে যেতে হবে? তাহলে যে আমরা হাঁপিয়ে যাব। সেটা যাতে না হয় তার জন্যই তো আমি এসেছি। কি হলো গোপাল, তোমার আবার এখানে কি চাই? ছুটি চাই, মানে বাচ্চাদের ছুটি দিতে হবে। কে মজা, ছুটি হয়ে যাবে, ছুটি হয়ে যাবে। এটা কি মামার বাড়ির আবদার নাকি? ছুটি চাই বললেই ছুটি দিতে হবে? ওদের এখন খেলার সময়, ওই মুখে বসে থাকলে অনর্থ হয়ে যাবে যে। তোমার অর্থ আমাকে শেখাতে যাবে না। কখন কি করতে হবে সেটা আমার ভালোই জানা আছে। তোমাকে আর এই ব্যাপারে নাক গলাতে হবে না। নাক থাকলে যে নাক গলাতেই হবে। শোনো, তোমার নাক কি করে কাটতে হয় তাও আবার সবার সামনে, সেটা আমার জানা আছে। বেশ তো, তাহলে না হয় চেষ্টা করে দেখুন, তবে তাতেও অনর্থ হয়ে যাবে। আবার তুমি শুরু করেছো। এক্ষুনি বাচ্চাদের নিয়ে চলে যাও, না হলে আমি কোনো অনর্থ ঘটিয়ে ফেলবো। এটাই তো ভালো হলো। ভালোর এখন দেখেছো কি? এবার আমি নিজে যাচ্ছি মহারাজের কাছে নালিশ করতে। কি মুশকিলে পড়লাম রে বাবা, দু হাত জোড়া, এদিকে ঘাড়ের কাছটাও কেমন চুল করছে। ব্যাপার কি রাজজ্যোতিষী, আপনাকে বেশ বিচলিত মনে হচ্ছে। এই যে গোপাল, ও বড় ভালো সময় এসেছো। আমার না খুব চুল করছে, দেবে ভাই, একটু চুলকে দেবে? সে না হয় দিচ্ছি, তবে আপনি তো এত গণনা করতে পারেন, কিন্তু এটা কি জানেন যে এখনই এমন কি হলে অনর্থ হয়ে যাবে? এই রে, দাদু আবার শুরু করেছে। এবার মনে হচ্ছে কিছু একটা হবে। ও, এটা রসিকতা করবার সময় নয়, যেটা বললাম পারলে সেটা করো। তার মানে রাজজ্যোতিষী জানেন, কিরে তাই তো? আমারও তো তাই মনে হচ্ছে। চল তাহলে জানিয়ে দিই, রাজজ্যোতিষীকে এখনই কাতুকুতু দিই মন ভরে। আরে কি মুশকিল, এই ছাড়ো বলছি। সুরসুরি লাগছে, বললাম চুলকে দিতে, কাতুকুতু দিচ্ছে। ভালোই তো হচ্ছে, চালিয়ে যাও দাদু, বেশ মজা লাগছে। এই কেমন মজা! এই ভালো হচ্ছে না কিন্তু। এবার দেখলেন তো রাজজ্যোতিষী, আমি কেমন মিলিয়ে দিলাম যে অনর্থ হয়ে যাবে। দাঁড়াও, তোমার ব্যবস্থা করছি, দাঁড়াও। এক্ষুনি গিয়ে আমি মহারাজের কানে কথাটা তুলবো। এইভাবে মাঝ রাস্তায় রসিকতা করা বের করছি। যাবেনই যখন, তখন আর দেরি করছেন কেন? এক্ষুনি যান, বিলম্বে দেরি হয়ে যাবে, আর তাহলেই অনর্থ হয়ে যাবে। সাবাস, এই তো শিখে গেছিস। ঘটে যখন ঢুকে গেছে, তখন চল পেটেও ঢোকাতে হবে। তার মানে গোপাল দাদু আমাদের খাওয়াবে। ওই তো সামনেই মিষ্টির দোকান। তার মানে এবার মিষ্টি মুখ হবে। তবে যাই বল, গোপাল দাদু এত মজা করেছে যে আমাদের মন একেবারে ভরে গেছে। কিন্তু এবার যে শুধু মন নয়, পেট ভরার পালা। পালা নয় দাদু, পালা নয়, শুধু একেবারে রসগোল্লার গামলা। নাও, এবার চটপট হাত চালিয়ে বাচ্চাদের মিষ্টি মুখ করা দেখি। দাও, রসগোল্লা দাও দেখি দুটো করে। আর রসগোল্লা? আমি তো গোল্লা খেয়ে গেলাম একেবারে। ব্যাপারটা কি, মন ভালো নেই মনে হচ্ছে? কি করে ভালো থাকবে? তালে গোলে খাজনা দিতে ভুলে গেছে, তাই কাজ পেলে খাজনা দিতে ছুটতে হবে। বলো কি? আহা, এইরকম একখানা সুযোগই তো আমি খুঁজছিলাম। এটাকে কাজে না লাগালে তো অনর্থ হয়ে যাবে। এটাতে অনর্থ হবে, কিন্তু কিভাবে? সবটাই কি আর মুখে বলে বোঝানো যায় রে? মাথাটাও তো খাটাতে হয়, তালে। তাহলে তুমি মাথা খাটাও, আমি বরং দেখি কত কি খাজনা দিতে হবে। এই যে কৃষ্ণচন্দ্র, খাজনার বাজনা তো বাজিয়ে দিলে, তারপর তো আবার যেই কে সেই। খাজনার কোনো গল্প নেই। একটু ধৈর্য ধরুন নবাব বাহাদুর, মন্ত্রী তো ব্যাপারটা দেখছে। আমিও তো দেখছি, আর দেখে শুনেই জানতে চাইছি সমস্ত খাজনা আদায় করতে কত সময় লাগবে। মন্ত্রী যখন কাজে লেগে পড়েছে, তখন খুব তাড়াতাড়ি সব মিটে যাবে। না, আমি আর বেশি অপেক্ষা করতে পারবো না। এবার কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। ধৈর্যের বাঁধ তো আমারও ভেঙে যাচ্ছে। গোপাল খালি কানের কাছে এসে বলছে অনর্থ হয়ে যাবে, আর তারপর যা খুশি করছে। যা নয়, গোপাল একেবারে যাতা করছে। অনর্থ হয়ে যাবে বলে মাঝ রাস্তায় কাতুকুতু দিচ্ছে। সে কি?
কিন্তু গোপাল এমন কেন করছে? মন্ত্রী মশাইয়ের রাজস্ব আদায় করার কথা শুনেও তো রাজসভাতে সে একই কথা বলছিল। মনে হচ্ছে গোপালের মস্তিষ্ক বিকৃতি ঘটেছে, কথায় কথায় শুধু অনর্থ হয়ে যাবে বলছে। এখনো তো আমি একই কথা বলছি মহারাজ। এখন যদি আপনি নিজে থেকে ব্যাপারটা না সামলান তাহলে কিন্তু অনর্থ হয়ে যাবে। দেখেছেন মহারাজ, গোপাল আবার সেই একই কথা বলে বিরক্ত করছে। এই, এটা কি হচ্ছে গোপাল? তুমি এবার থামবে? আরে ওকে থামাচ্ছ কেন? গোপাল যখন বারবার বিভিন্ন ভাবে বলার চেষ্টা করছে যে অনর্থ হয়ে যাবে, তখন ওর কথা মতন মন্ত্রীর ওপরে নজরদারি করলেই তো মিটে যায়। এই মরেছে, তাহলে যে কেঁচো করতে কেউটে বেরিয়ে যাবে। মনে হচ্ছে কপালে দুঃখ আছে। হ্যাঁ, মানে তা যায় বটে। বেশ বেশ বেশ, তাহলে তুমিই বলো গোপাল, আমাকে কিভাবে কি করতে হবে? তার জন্য আপনাকে যে আমার সঙ্গে আসতে হবে একবার। তাই যাব তাহলে? না হলে তো বলছো অনর্থ হয়ে যাবে। রাজা হয়ে সেটা আর কি করে হতে দিই বলো? যাই যাই করে খাজনা দেবার ব্যাপারটা ফেলে রেখে দিয়ে লাভ নেই। মনে যখন পড়েছে তখন দিয়ে আসি গিয়ে। আহা, এতে এত ব্যস্ত হওয়ার কি আছে? মন্ত্রী মশাই কি আর পালিয়ে যাচ্ছে? কিন্তু আমাদের যে জানতে ইচ্ছে করছে। মহারাজ আপনি? হ্যাঁ হ্যাঁ, বলুন না কি বলতে হবে, একেবারে গড় গড় করে বলে দিচ্ছি। তাহলে বলো তো ভোলা, ঠিক কটা মোহর খাজনা দেবে বলে নিয়ে যাচ্ছ তুমি? মাঝ রাস্তায় এসব আবার কি? কেন গোনাগুনি? আমাকে কি মোহর কটা এখনই গুনে নিতে হবে? নিশ্চয়ই, তবেই তো এরপরে বাকিটা আপনি নিজের চোখে দেখবেন আর বুঝবেন অনর্থ কিভাবে হচ্ছে। 15টা মোহর আছে, গোনা হয়ে গেছে। চলুন তাহলে অনুষ্ঠানের পরবর্তী অংশ মন্ত্রীমশাইয়ের বাড়িতে গিয়ে হবে। দেখছেন মহারাজ, কাণ্ডখানা দেখছেন? হ্যাঁ হ্যাঁ, দেখছি তো, কিন্তু তুমি ঠিক কোন ব্যাপারটা লক্ষ্য করতে বলছো বলো তো গোপাল? মোহরের পরিমাণ বেশি হলেই মন্ত্রীমশাই মোহর গুনতে গিয়ে হাত ফসকে মোহর ফেলে দিচ্ছেন, আর কটা খটা সেগুলো তুলে নিচ্ছে আর হাত তুলে ভগবানকে ডাকছে, তাই তো? হ্যাঁ, একদমই তাই। কিন্তু এর মধ্যেই যে কুচির কাজ হয়ে যাচ্ছে মহারাজ। সেটা আবার কি? এই তো এবারে বুঝতে পারবেন। এই যে মন্ত্রী মশাই, গুনে নিন, একেবারে 15টা মোহর আছে। অত তাড়াহুড়ো করলে হবে না, আমাকে দেখতে হবে। এই যা, আরে কটা মোহর পড়ে গেল তো। ওরে বড় কটা, তোল 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 তোল, তুলে দে। এই তো টপ করে নেব আর ঝপ করে দেব। 11টা, 12টা, 13টা। কি হে ভোলা, আজকাল এইভাবে ঠকানো শুরু করেছো? আমি আবার কোথায় ঠকালাম? কম মোহর দিয়ে আবার বলা হচ্ছে কোথায় ঠকাচ্ছি। এই তো 2টো মোহর কম পড়ছে। মোটেই না, বললেই হবে। তবে কি মন্ত্রী মশাই মিথ্যে কথা বলছেন? আমাদের মন্ত্রীমশাই মিথ্যেবাদী? তাছাড়া আর কি? এ কি মহারাজ, আপনি? আমি নিজে ভোলার মোহর গুনে দিয়েছি, গুনতিতে কোনো ভুল নেই। ও 15টা মোহরই জমা দিয়েছে। কিন্তু আমার কাছেও তো কই কোনো মোহর লুকোনো নেই মহারাজ। আপনি মিথ্যে আমাকে সন্দেহ করছেন। কিন্তু এখানে এদেরও তো কোনো কাজ নেই, এদের তাহলে এখান থেকে ভাগাই। এই যা, এটা কি হলো? এই তো মন্ত্রী জালিয়াতি হাতে নাতে ধরা পড়ে গেল। এই মানে না, আমি তো ঠিক মানে এবার দোষটা কবুল করুন মন্ত্রী মশাই। তবে তোমার বুদ্ধি বলি হারি গোপাল। এটা যাতে আপনি ধরতে পারেন তার জন্যই তো আমাকে অনর্থ হয়ে যাবে বলে এমন অভিনয় করতে হয়েছে মহারাজ। গোপাল, তুমি পারো বটে।
খাজনা আদায় হলো কিনা সেটা দেখতে নিজেই চলে এলাম, কিন্তু এখানে এসে তো দেখছি অন্য খেলা চলছে। এসেছেন যখন তখন ভালোই হয়েছে। মন্ত্রী একেবারে গরম গরম খাজনা বুঝিয়ে দেবে। সব খাজনা তো আদায় হয়নি মহারাজ, এখনো যে কিছু বাকি আছে। সেটা তুমি নিজের ট্যাগ থেকে দেবে। আর যেভাবে সাধারণ প্রজাদের ঠকিয়েছ তার জন্য আগামী 6 মাসের তোমার বেতনও তোমাকে প্রজাদের খাজনা বাবদ রাজকোষে জমা দিতে হবে। এরকম করবেন না মহারাজ, আমাকে যে না খেতে পেয়ে মরতে হবে মহারাজ। কিন্তু এক্ষুনি খাজনা না পেলে আমি যে তার আগেই তোমাকে বন্দি করে মুর্শিদাবাদে নিয়ে যাব। ঠিকই নবাব বাহাদুর, তাহলে যে অনর্থ হয়ে যাবে। মুদ্রা দোষ বড় ছোঁয়াচে মহারাজ। এই দেখুন মন্ত্রী মশাইয়েরও ধরে গেছে।